স্বাগতম, নমস্কার। মহালয়ার পুণ্যতিথি এবং আমাদের যেমন পূর্বপুরুষদের জলদান, বৃত্তি পুরুষদের, এবং তার সঙ্গে সঙ্গে দেবীপক্ষের আগমন, এমন একটা শুভ মুহূর্তে আমরা এমন একজনকে সঙ্গে পেয়েছি, তার বিবরণটা একটু দিতে হবে। এক ঝলক তাকে দেখে নিন। এবং আপনাদের সামনে রয়েছে চমৎকার মানুষ, যেখান থেকে এসছেন শ্রী রাজদীপ শাস্ত্রী, দেবী বন্দনার জায়গা থেকে শাস্ত্রজ্ঞ এবং জ্যোতিষের জায়গা থেকে তন্ত্র সাধক, মাতৃ সাধক ইত্যাদি। তো এগুলো তো সাধারণত আমরা প্রত্যেক জ্যোতিষের ক্ষেত্রেই বলে থাকি, কিন্তু সেটা কথা না। এর একটা বৈশিষ্ট্য আছে এই শ্রী রাজদীপের। তিনি থাকেন জলপাইগুড়ি শহরে, এবং জলপাইগুড়ি শহরের এমন একটা জায়গায় থাকেন যার একদিকে হিমালয় পাহাড়। হিমালয় পাহাড় মানে দার্জিলিংয়ে যাওয়া নয়, সুবিশাল হিমালয় পাহাড়। পাহাড়ের পাদদেশে পরপর পরপর সবুজ হয়ে রয়েছে একেবারে চা বাগান। চমৎকার তার দৃশ্য। এবং তারই পাশে এখন 4 লেন হয়ে গেছে, ওপাশেই হাইকোর্ট একটা হয়েছে, হাইকোর্টের একটা অংশ, এবং তারই সামনে তার বাড়ি। এবং এই 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 যে অঞ্চলটা, এই যে ডুয়ার্স অঞ্চল, একে টিপিক্যাল ডুয়ার্স অঞ্চল বলে। এই জলপাইগুড়ির আগে পরে সমস্ত জঙ্গল, হিংস্র জানোয়াররা সব থাকে, তাদেরকে দেখবার জন্য সমস্ত ট্যুরিস্ট স্পট পর্যন্ত হয়েছে। কিন্তু কি জানেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই ডুয়ার্স অঞ্চল, তার মধ্যে জলপাইগুড়ি তো একটা মস্ত বড় জায়গা নিয়ে রয়েছে। এখানকার মানুষেরা ভীষণ ভালো, অসম্ভব সামাজিক, এবং আপনি যদি তার বাড়িতে কোনো সময় যান, আপনাকে একেবারে পেট ভরে ভাত খাইয়ে ছাড়বে। মনের দিক থেকে সরল, সোজা, ভদ্র। আমি অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষকে খাটো করছি না, কিন্তু আমার মনে হয়েছে যেটা, যে ডুয়ার্স অঞ্চলের মানুষের হৃদয়টা বিরাট। আপনি একেবারে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারেন, তাতে অক্সিজেন একদম ভরপুর থাকবে। পাহাড়, পাহাড়ের কোলে, এবং তার পাশে চা বাগান, তার পাশে শ্রী রাজদীপ। এমন একটা চমৎকার জায়গা থেকে আপনার মানসিকতাটাও তো সেভাবেই তৈরি হয়েছে, তাই না? চেষ্টা করেছি তারা মায়ের গায়ে। প্রথমেই আপনাকে নমস্কার জানাই, এবং আমার পিতামাতার চরণে প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই যে আপনি, এই যে একটা চমৎকার জায়গা, এবং সেখানকার সব মানুষকে আমার ভাল লাগে। হ্যাঁ, তার মধ্যে তো আপনি পড়ছেন, সবই মা তারার কৃপা। আর এই শাস্ত্ররা নিয়ে বহু বছর থেকে চর্চা করেছি। হ্যাঁ, এবং আমি আমার যে গুরু, তাদের কাছ থেকে আমি প্রচুর কিছু শিখেছি, এবং মানুষ দেখার অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই প্রচুর মানুষের হস্তরেখা এবং জন্মকুণ্ডলী বিচার করেছি। এবং তার পাশাপাশি কিন্তু একটা ব্যাপার আছে, যেটা আমি এতদিন প্রোগ্রামেও বলেছি বারবার, যে আমি ওই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশানে ছিলাম, যেটা নাম বলছি না। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গোটা ভারতবর্ষের লোককেই মোটামুটি আমি, মানে অনেক লোককেই দেখেছি যারা একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশান। তো সেই যে এই যে মানুষ দেখার অভিজ্ঞতা এবং দীর্ঘ বছর ধরে মানুষের পাশে থাকা, সেখান থেকেই আমার অভিজ্ঞতা, এবং তার নিরিখেই মানুষের জীবনে একটা, মানে আমি একটা বিষয় সবাইকে বলতে চাই। না, আপনি যে এই যে একটা চমৎকার জায়গায় থেকেছেন, সেখানকার মানুষগুলো ভালো, আপনিও তো তার একটা পার্ট। হ্যাঁ, সেটা তো একটা অংশই। আপনার পিতা মাতা, পূর্বপুরুষের একটা বড় অংশ, বড় বড় অংশ, সেটার একটা ভালোত্ব দিক আপনার মধ্যে আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেই দিকটা তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমি শাস্ত্র বিষয় নিয়ে আমার ছোটবেলার থেকে একটা নজর ছিল, যে এই মানুষের সেবা করা। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এমন একটা পৃথিবীতে এমন একটা শাস্ত্র, যে মানুষের আগামী ভবিষ্যৎ সম্বন্ধে কিছুটা অন্ততপক্ষে বলে দিতে পারে, দিক নির্ণয় করে দিতে পারে। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষের জীবনে একটা দিগন্ত উন্মোচন হয়। এবং আরেকটা কথা আমি বলে রাখি, এই যে মহালয়ার যে কালখণ্ডটায়, এই যে আজকের সময়টা অনেকেই তর্পণ করেছেন, তারপরে তার পাশাপাশি যারা এই যে সামনে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে দেবীপক্ষের সময় মানুষের জীবনে কি কি কাজ করলে তার জীবনে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়, তাই নিয়ে এত বছর ধরে আমি বিভিন্ন উপাচার মানুষকে দিয়েছি,
এবং সেই উপাচারগুলো মানুষ করে করে আজকে কিন্তু মানুষ কিন্তু সফলতার জায়গায় এসেছেন, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মানুষ আমার কাছে আসেন। এবং এবং যে সেটা লাইভ অনুষ্ঠানেই হোক বা সেটা হচ্ছে সেটা তার ডেট অফ বার্থ দিয়ে এবং জন্মকুণ্ডলী বিচার করে, সেটা তার মুহূর্ত গণনা করে, বিভিন্ন পদ্ধতি, জ্যোতিষশাস্ত্রের যে সনাতনী জ্যোতিষশাস্ত্র, তার সাথে সাথে হস্তরেখা বিচার, এর মাধ্যমে কিন্তু মানুষকে একটা সঠিক রাস্তা কিন্তু আমি দেখিয়ে দিতে পারি, এবং চেষ্টা করি, সবসময় চেষ্টা করে যাই তাকে একটা সঠিক ওয়েতে তার জীবনে একটা সুন্দর একটা দিগন্ত যাতে আসে, সে সঠিক রাস্তা পায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট শিশু এলো, সে কোন পড়াশোনাটা কিভাবে করবে, এবং তার বাবা মার প্রশ্ন থাকে সে সায়েন্স নিয়ে যাবে না আর্টস নিয়ে যাবে। একটা ভুল লাইনে যদি চলে যায় সেক্ষেত্রে তো তার মানে ট্র্যাকটা ভুল হয়ে গেল। হ্যাঁ, তো এই জায়গাটায় দাঁড়িয়ে কি করে সেই জায়গাটা ঠিক হবে, সে সঠিক রাস্তায় থাকবে। এবং আবার অনেক ক্ষেত্রে বিবাহিত জীবনে দেখা যায় যে একটা ভুল পার্টনার তার জীবনটা নষ্ট করে দিতে পারে। তখন আমি কিন্তু সেই জায়গায় বিচার করে দেখি যে তার জীবনে আগত সমস্যাগুলি কি রয়েছে, এবং তার পার্টনার যেটা তৈরি হচ্ছে সেটা কেমন হবে, ভবিষ্যতে তার জীবন কিভাবে এগোবে, এর বিষয়ে কিন্তু আমার সবসময় একটা লক্ষ্য থাকে, মানুষকে সবসময় সঠিক বিষয় উপস্থাপন করা। এবং আমি একটা বইও লিখেছি, হ্যাঁ, যেটা হস্তরেখায় জীবন জ্যোতিষ, অনেকেই পেয়েছেন। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে যে আমি সার্বিকভাবে চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং মানুষের সবসময় ফোন ধরা। মানুষ 24 ঘন্টায়, মানুষ যখনই কোনো একটা সমস্যায় পড়ুক না কেন, আমায় কিন্তু শুধুমাত্র আমার কাছে এলেন, পয়সা খরচা করে রেমেডি নিয়ে নিলেন, তা কিন্তু নয়। আমি কিন্তু তার পাশে সবসময় থাকার চেষ্টা করি, এবং অনেকেই জানেন যে আমি 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে। আমি কিন্তু সবসময় কিন্তু তার সমস্যা, সে যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসুক না কেন, তার সমস্যাগুলি সমাধানের কিন্তু আমি না, মোবাইলে ফোন করার যে ব্যাপারটা আছে সেটার সঙ্গে কি অনলাইনের কোনো সুবিধা আছে? হ্যাঁ, অনলাইনের তো একটা সুবিধা রয়েইছে, অনলাইন কনসালটেন্সি। এখন ব্যাপার সবার পক্ষে তো আর জলপাইগুড়ি যাওয়া সম্ভব না। আমি তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় চেম্বার করি, ঠিক আছে। আপনি না আমাকে একটু দয়া করে কোথায় কোথায় কবে পাওয়া যাবে এটা আগে বলুন, তাহলে আমরা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এই যে এখন পুজোর সময় চলছে, এই যে আমার সামনের ডেটগুলি আমি মোটামুটিভাবে বলে দিচ্ছি। আমার রয়েছে 21 তারিখে তো মহালয়া আজকের গেল, এবং 7 তারিখ রয়েছে গুয়াহাটি। 7 তারিখে আমি চলে যাচ্ছি গুয়াহাটিতে, হ্যাঁ, এবং যেটা 7ই অক্টোবর। এরপর চলে যাচ্ছি 10ই অক্টোবর, চলে যাচ্ছি কালিয়াগঞ্জ, মানে উত্তরবঙ্গের রায়গঞ্জের পাশে, হ্যাঁ, কালিয়াগঞ্জ। তারপরেই 12 তারিখ রয়েছে আমার কোচবিহার, 13 তারিখ রয়েছে ফালাকাটা, 14 তারিখ রয়েছে জলপাইগুড়ি, এবং 15 তারিখ রয়েছে শিলিগুড়ি, এবং 18 তারিখ রয়েছে দিল্লি। 18 তারিখ কিন্তু দিল্লির চেম্বার কিন্তু আমার রয়েছে। এবং এই যে দিল্লি বা সমস্ত বাইরের যারা দর্শক বন্ধু রয়েছেন, তারা কিন্তু আমাকে কিন্তু সেই সময় কিন্তু আমাকে পায়, এবং যারা আরও দূরের দর্শক বন্ধু রয়েছেন, যারা বিদেশে থাকেন, যারা অ্যাব্রডে থাকেন, আমাকে অনলাইনে দেখাতে চান, তারা কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে আমাকে কিন্তু দেখানোর একটা ব্যবস্থা কিন্তু আগের থেকেই রয়েছে। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, যারা আমরা দক্ষিণবঙ্গে থাকি, এই মুহূর্তে আপনি শুটিংটাও করছেন দক্ষিণবঙ্গে, তো আমরা তো আপনাকে পাচ্ছি না। আপনি এবার একটু দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে। হ্যাঁ, দক্ষিণবঙ্গে তো সবসময় দক্ষিণবঙ্গে বসা হয়। দক্ষিণবঙ্গে দুটো চেম্বার আমার সবসময়ই থাকে, একটা হচ্ছে যাদবপুর বাঘাযতীনের চেম্বারটা রয়েছে, আরেকটা উত্তরের দিকে রয়েছে দমদম, যেটা হচ্ছে একদম নাগের বাজারের পাশে, যারা চেনেন। তো এইখানে আমি কিন্তু সর্বদাই এই দুটো জায়গায় কিন্তু কলকাতায় থাকি। এবং আরেকটা কথা আমি বলে রাখবো, মানে যারা আসতে পারছেন না, দেখা গেল আমার কাছে এই যে মহালয়া এবং দেবী পক্ষের, আপনি উত্তরবঙ্গে সাংঘাতিক পপুলার, আপনার সেখানে একেবারে শীর্ষে নাম, যারে বাবা অনেক বড় জ্যোতিষী, আমি বিভিন্ন প্রান্তে শুনেওছি। কিন্তু যেটা আমাদের জায়গা, যে দক্ষিণবঙ্গের মানুষ আপনার অনুষ্ঠান দেখছেন সিটিভিএনে, আপনাকে চিনেছেন, তারা বলছেন, আপনার পক্ষে কালকেই সম্ভব না, তারা বলছেন যে এরকম একজন জ্যোতিষী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, যেমন দুর্গাপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় আসুন। তো আমি বলেছি যে আসবেন, কিন্তু তার উত্তরবঙ্গের যে চাহিদা বা উত্তরবঙ্গের যে ডিমান্ড, যেভাবে তিনি উত্তরবঙ্গে রয়েছেন, সেটাও তো একটা মূল্য রয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার, কারণ উত্তরবঙ্গে বেশিরভাগ সময় আমাকে দিতে হয়। এবং আরেকটা কথা হচ্ছে, দক্ষিণবঙ্গের সময়টা যেমন আমি চেষ্টা করি যে এরপরে ধরবেন না, দক্ষিণবঙ্গের চেম্বার আমার চলছে, যেমন মেদিনীপুর,
কিন্তু মানে সেগুলোকে আমি মাসে একবার করে আমি সেখানে গিয়ে পৌঁছই, কারণ আমাকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি যেমন সেখানে সময়টা বেশি করে দিতে পারি, কারণ সেখানকার মানুষের কাছে ডিমান্ড বিরাট সময়, এবং দক্ষিণবঙ্গে যারা রয়েছেন বিশেষ করে কলকাতা, এদিকে এই পাশে হাতিবাগান, কালীঘাট, এই সমস্ত জায়গার যত মানুষ রয়েছেন তারা কিন্তু আমায় পেয়ে থাকেন, কিন্তু সেগুলো মাসে আমি একটা বা দুটো বার করে আমি মানে সব মাসে একটা বা দুটো ডেট করে আমার থাকে, সেই ডেটগুলোতে কিন্তু মানুষকে আমি সময় দিয়ে থাকি। আর এখনের দিনে করোনার পর থেকে কিন্তু মানুষ বেশিরভাগই অনলাইন কনসালটেন্সি, হ্যাঁ অনলাইন, সব কিছুই অনলাইনে, যে এটা যেখানেই যান না কেন সেখানে একটা অনলাইনের একটা প্রচলনের জন্য একটা সুবিধাও হয়েছে, সেটা কিনা যে কোনো দূরের দর্শক বন্ধুরাও কিন্তু অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে আমায় দেখে নিচ্ছেন এবং সেখান থেকে কিন্তু প্রতিকার প্রতিবিধানের একটা রাস্তা পাচ্ছেন। আবার তার পাশাপাশি কিন্তু আমার টিমও রয়েছে, তারা কিন্তু সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছে সেই সমস্ত জিনিসগুলো, যে প্রতিকার প্রতিবিধানগুলো আমি করছি তারাপীঠে বসে, হ্যাঁ তারাপীঠে বসে যে কাজগুলো করছি সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে সামনে আবার আগরতলায় গুয়াহাটির চেম্বারটা রয়েছে, হ্যাঁ গুয়াহাটির যে ডেটটা রয়েছে সেখানে আবার কামাখ্যায় হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। এই যে সময়গুলো, মানুষের যে অশুভ সময়গুলো, এই যে মহালয়া বা দুর্গাপূজার যে কালখণ্ডটা চলছে, এই কালখণ্ডে দাঁড়িয়ে এই যে মানে দেবীপক্ষের সূচনা মানে কি, মানে অশুভ দোষের বিনাশ, শুভ শক্তির উন্মোচন। এই শুভ শক্তির উন্মোচনের সময়ই কিন্তু মানুষের জীবনে আগত নানা সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু সদা তৎপর থাকি এবং চেষ্টা করি মানুষের কাজ করার। এখানে আমার একটা প্রশ্ন, এই যে অশুভ সময় যেটাকে বলে পিতৃপক্ষ, অশুভ সময় বিদায় নেবে এবং শুভ সময় তো আজ থেকে, যাই হোক ঠিক আছে, আমি জেনারেলাইজ করছি, এই যে শুভ সময়টা আগত হলো একটা কালী পুজোর মাধ্যমে তো, এবং সেটা সম্পূর্ণ তন্ত্রমতে, এবং তারপর থেকে এই তন্ত্রমতটা কিন্তু চলবে 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 চলবে, সেই দীপান্বিতা কেন আমি জগদ্ধাত্রী পুজো অবধি ধরছি। হ্যাঁ, তো এই যে দীর্ঘ সময় একটা তন্ত্র মতের মধ্যে পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, বিশ্ব বলুন রয়েছে, তো এই সময়টা কাজ করালে কতটা উপকার হবে অন্য সময়ের থেকে, কারণ এটা লং টার্মে এটা তন্ত্রমত চলছে। হ্যাঁ, এই যে লং টার্মের ব্যাপারটা, এই যে দেবীপক্ষের সূচনা, এই যে সূচনা মহিষমর্দিনী মা দুর্গার আবির্ভাব তিথি, হ্যাঁ এই সময়টা যারা পিতৃপুরুষের তর্পণ করার পর থেকে যে শুরু হয়, এই সময়টা এতটাই ইম্পর্টেন্ট যে এই সময়ের প্রত্যেকটা দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, ঘন্টা, হ্যাঁ প্রত্যেকটা ঘন্টা গুরুত্বপূর্ণ, এবং এই সময়ে গ্রহদোষ খণ্ডনের একটা অব্যর্থ মানে রেজাল্ট কিন্তু পাওয়া যায়। সেটা যে কোনো সমস্যার ক্ষেত্রে হোক, আমি দীর্ঘ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি মানুষের সেই সমস্ত সমস্যার সমাধান, তারা লাইভে ফোন করে বলেন যে আপনার কাছ থেকে উপকার নিয়ে, গতকালকেও বলেছেন আমাকে একজন ফোন করে যে স্যার আপনি 1 বছর আগে আপনার কাছে গেছিলাম কিন্তু আমি খুব ভালো আছি, আমার বিবাহিত জীবনের সমস্যার সমাধান হয়ে গেছে বর্ধমান থেকে। তো এরকম বিভিন্ন রকম মানুষ আমায় ফোন করতেই থাকেন, মানুষ জানতে চান, এবং মানুষের জন্য আমি একটা কথাই বলবো যে এই যে দুর্গাপূজা, এই যে মহালয়া, এই যে দীপান্বিতা অমাবস্যা, এই সময় কিন্তু গ্রহযোগের খণ্ডনের জন্য বিশেষ করে পিতৃদোষ যাদের থাকে, পিতৃদোষ থাকলে, পিতৃদোষের যেমন রবি শনি 20 যোগ, এই যোগগুলো যদি থাকে, রবি কেতু গ্রহণ দোষ থাকে, তবে পিতৃকুলের একটা আশীর্বাদ নেওয়ার কিন্তু এই সময় শুভ সময়, এবং এই সময় যদি সেই জায়গার থেকে দাঁড়িয়ে মানুষের জীবনে যদি সমস্যাগুলি সমাধান করা যায়, সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট খুব ভালো আসে। এটাই হচ্ছে ব্যাপার। তো ফলত ধরুন একটা অমাবস্যা থেকে আরেকটা অমাবস্যাই আমি ধরছি, হ্যাঁ এই অমাবস্যা থেকে অমাবস্যাতে কম পুজো না, এখন তো যেটা হয়ে গেছে, এখন মুখ্যমন্ত্রী আজ থেকে ফিতে কাটবেন, তো ফলে পুজোর একটা আবহনী বার্তা স্টার্টেড, এবং এটা আমি অন্যায়ও দেখি না। কেন দেখি না, তার কারণটা হচ্ছে দেখুন, আজকে গণেশ পুজো যেটা বম্বেতে হয় বা মহারাষ্ট্রে যেটা হয় সেটা 13 দিন ধরে হয়, তা আমরা দুর্গাপুজো 10 দিন 12 দিন করতে তো করতেই পারি। হ্যাঁ অবশ্যই, অফিস কাছারিও করবো, দুর্গাপুজো থাকবে, আবার সেটা ওই 4 দিন আমরা সেটা আমরা করতে পারি। সেটা মানুষের মধ্যে একটা সারা বছরের একটা আনন্দ উৎসবের মেজাজ যখন আসে, সেই সময়টা মানুষ কিন্তু অধীর আগ্রহে থাকে যে বছরের 4টে দিন আমরা আনন্দ করব এইখানে। আর আমরা বিশেষ করে আমাদের ক্ষেত্রে যারা মানুষের সমস্যার সমাধানের জন্য আমরা পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে এবং বিশেষ ক্ষণকে কাজে লাগিয়ে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেন পুজোর 4টে দিন এটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু মানুষ আনন্দে মেতে উঠুক, সারা বছর মানুষ নানা রকম কাজে কর্মে ব্যস্ত থাকেন, নানা রকম দিকে মানুষ দৌড়তে থাকেন,
কিন্তু এই বছরে 4টে দিন হোক বা 10টা দিন হোক, যেটা আপনি মহারাষ্ট্রের 10টা দিন মহারাষ্ট্রের কথা বললেন, গণেশ পূজা একদিনের ব্যাপার, কিন্তু মানুষ ওখানে 13 দিন ধরে আনন্দ করছে। হ্যাঁ, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই উৎসবে সামিল হচ্ছে। সেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কেউ বাদ নেই, সালমান খানের বাড়িতে পুজো হয়, কেউ বাদ নেই। এই যে এইসব দেখে একটা মানুষের মধ্যে যে ধর্মের প্রতি আস্থা এবং ভালোবাসা, মানুষকে একাত্ম করে চলা, এটাই কিন্তু বড় ব্যাপার। আচ্ছা, এখানে আপনার অভিজ্ঞতা কিরকম বলে? মানে ধরুন 12 মাসে আপনার কাছে প্রচুর লোক আসেন এবং তার থেকেও বেশি অনলাইনে দেখান। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে যদি প্রত্যেকদিন 20 জন আসে, তাহলে অনলাইনে অন্তত 40 জন আপনার সঙ্গে যোগাযোগ। একদম একদম একদম। তো আপনি সারাদিনই ব্যস্ত থাকেন একদম, এবং কর্মব্যস্ত, মানে এমন নয় যে আপনি হিল স্টেশনে গিয়ে আরাম করে আসলেন, সেই সময়টাও পান না, খুব কম সময় পাওয়া যায়, খুব পানি না, যেটা শুনেছি আমি। তো আমার কথাটা হচ্ছে যে আজ থেকে শুরু করে আমি কালী পুজো অবধি এই পাক্কা একটা মাস সব দিনগুলোই কিন্তু আমার কাছে গ্রহণীয়। এবং তাতে আপনি যজ্ঞ মাধ্যমে করুন, তন্ত্র মাধ্যমে করুন, পুজো পাঠ করুন, সেটা তো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। অথচ দেখুন আজকের দিনে সমস্যা সংকুল ব্যাপারটা হচ্ছে গিয়ে টাকা, ঘরে ঘরে। হ্যাঁ, টাকা। হ্যাঁ হ্যাঁ, আরে ছেলের ভবিষ্যৎ কি হবে? টাকা। মেয়ের বিয়ে দিয়ে হবে টাকা। ছেলের চাকরি হচ্ছে না কেন? টাকা। ছেলের ব্যবসা জমছে না কেন? টাকা। টাকা ছাড়া আজকে সবকিছু অচল। অর্থাৎ এই যে অর্থ রোজগারের যে জায়গা, সেটা এই 2025 অর্থাৎ এই মঙ্গলের বর্ষ অত্যন্ত খারাপ। মানে মঙ্গলের বছর এতটাই খারাপ, চারদিকে যেভাবে দেখা যাচ্ছে, নেপালে গন্ডগোল, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা ধস নেমে যাচ্ছে। নেপালে কি পরপর? হ্যাঁ, বাংলাদেশে গন্ডগোল, পাকিস্তানে গন্ডগোল। তারপরে আমাদের আরেকটা কথা আমি বলি, এই যে গ্রহণটা কিছুদিন আগে গেল, চন্দ্রগ্রহণ নিয়ে আমি এপিসোড করে গেছিলাম। হ্যাঁ, ব্লাড মুন, যেটা আমি করে গেছিলাম, এপিসোডটা অনেকেই দেখেছেন, এই সিটিভিএনেই করে গেছি। তো এখানে আমি একটা কথাই বলবো, এই যে সময়টা মঙ্গলের বছর, চারদিকে অ্যাক্সিডেন্ট, এদিকে বিমান দুর্ঘটনার থেকে শুরু করে নানা রকম কিছু ঘটছে। এই যে চারদিকে যে সন্ত্রাস, একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, অ্যাক্সিডেন্টাল প্রবণতা, বিভিন্ন কিছু ঘটে চলেছে এই মঙ্গলের বছর। মঙ্গলকে মঙ্গল দায়ী করতে হবে, মঙ্গলকে অমঙ্গলের দিকে ঠেলে দিলে হবে না। মঙ্গল কি করে মানুষের জীবনে মঙ্গল সাধন হবে, এবং এই মঙ্গল সাধনের জন্য সঠিক পদ্ধতি হচ্ছে বিশেষ বিশেষ তিথি নক্ষত্র যোগ, যেমন মহালয়া। হ্যাঁ, এর আগে আমরা আপনি তো বললেন যে এই মাসটা পুরোটাই খুব ভালো তিথি, আলাদা তিথি বলে আর আমি কেন, ধরুন আমার পক্ষে মহালয়া সম্ভব হলো, ধরুন আমার পক্ষে কালী পুজো সম্ভব হলো, ধরুন কালী পুজোর থেকেও বড় কথা যে দুর্গা পুজোর 4 দিন ভাই আমি আনন্দ করবো, আমি না সেক্ষেত্রে যাই করি না কেন, আপনার ফোন লাইন খোলা রয়েছে, আপনি অনলাইন খোলা রয়েছে, আমি তো বাড়িতে বসেও করতে পারি ব্যাপারটা। হ্যাঁ, বাড়িতে বসেও মানুষকে আমি একটা কথা সুযোগ আমি সবাইকে দিয়ে থাকি, যে অনলাইনের মাধ্যমে কিন্তু সেই কাজটা মানুষ কিন্তু করতে পারে, করবে বিশেষ বিশেষ তিথিতে। আরেকটা কথা বলি, আমি কিন্তু মানে সামনে বসিয়ে, এবং আমার যে টিম রয়েছে, আমি যেভাবে কাজ করি, আমার যে যারা আমার সাথে যারা পুজো পাঠের সাথে যুক্ত যারা রয়েছে, তারা কিন্তু তাদেরকে আবার একটা সময়, সবসময় তো মানুষ ব্যস্ত না, পুজোর 4 দিন পরে সে হয়তো ফ্রি হয়ে গেল, কিন্তু এরপরে যে তিথি নক্ষত্র যোগকে তাকে কিন্তু নিয়ে এসে তার সময় আমার সময় ম্যাচ করিয়ে, বা তাকে বলে যে এই সময়টা তার জন্য ভালো, এবং সেই তিথি নক্ষত্র যোগের গুরুত্ব মেনে, যেমন জন্মাষ্টমী তিথি এবং শ্রাবণ মাসের শেষ শনিবার তারাপীঠে হোমযজ্ঞ করেছি, প্রচুর লোক এসেছে, হ্যাঁ, বিশাল ভিড় হয়েছে। এবং এই রকম বিশেষ বিশেষ যোগে আমি কিন্তু মানুষকে ডেকে নিই, এবং তারাপীঠ ধামে বসে বা অথবা কামাখ্যা ধামে বসে বিশেষ বিশেষ জায়গায় কিন্তু সে শাস্ত্র মতে এবং পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে মানুষের কিন্তু সমস্যার সমাধানের কিন্তু নিরন্তর প্রয়াস কিন্তু আমার চলে। না, এটা শুভ দিক, এটা তো আমরা জানতে পারছি, এবং সেটা পরবর্তীতে আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন, অন্তত ছুটির মেজাজে তারা রয়েছেন, তো কাজেই তাদের কাছে এটা আমোদের ব্যাপার। কিন্তু আমি আরও কতগুলো ব্যাপার বলছি, যে এই যে অর্থ রোজগার করা বা আমার কিছু চাহিদা, আমাদের তো হিন্দু ধর্মের, যেটা আমরা যারা হিন্দু তারা ঠাকুরের কাছে গিয়ে নমস্কার করে চাই, কিছু না কিছু চাই মানুষ, কিন্তু আমরা তাকে হয়তো ওই 2টো ফল, 4টে নারকেল, 10টা টাকা কিংবা লাখ টাকা তাকে দিচ্ছি, কিন্তু পরিবর্তে আমি চাইছি, মানে আমরা কিন্তু কোথাও একটা নিজেদের চাহিদা, এটা সেলফিশনেস, কিন্তু প্রত্যেকেই আমাদের কিন্তু চাহিদা থাকে, ভাই আমার একটু ভালো করো, এটা অপরাধ না, কারণ আমাদের জীবন একটাই, পরের জন্মে কি হয়ে জন্মাবো তো আমি থাকছি না। ফলে এই একটা জন্মের মধ্যে আমরা ভালো কাজ মন্দ কাজ সব মিলিয়ে করি। এমন বহু লোক রয়েছে যারা অন্যায় করেন
এবং তিনি খুব ভালো জানেন যে তিনি দিনের পর দিন অন্যায় করছেন, তারা এসে যদি আপনার কাছে সারেন্ডার করেন, আপনি তাকে তার হস্তরেখা দেখে বা দেখে বুঝলেন যে লোকটা বাজি লোক। আমি কিন্তু তিনি যদি বলেন যে আর আমি এই অপরাধ করব না, এবং একই সাথে যদি বলে যে তুমি আমাকে বাঁচাও অপরাধ জগৎ থেকে বা খারাপ জগৎ থেকে বা দুষ্টুমি থেকে, সেটা কি আপনার দ্বারা সম্ভব? দেখুন, এটা ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে আমার কাছে যদি কেউ সমর্পণ করে, সমর্পণ কথার অর্থ স্যালেন্ডার যদি কেউ করে, তবে সেই মানে তার মনের ভেতর থেকে যদি সেই আত্মনাদটা চলে আসে, যে সে যদি বলতে স্বীকার করে যে আমি যা করেছি সব ভুল করেছি, সেখানে কিন্তু ক্ষমাই পরম ধর্ম। সেখানে ক্ষমা করে এবং তাকে কিভাবে জীবনের পথে সে এগিয়ে যাবে, সে ভুল ত্রুটি যাই করুক না কেন, সেখান থেকে সে যদি মানে শুধরানোর একটা চেষ্টা করে, সে যদি চেষ্টা করে যে আমি আর সেই ভুল পথে পরিচালিত হব না, আমি সবসময় সঠিক পথে চলবো, তখন তার কুণ্ডলী দেখে, তার বিচার করে, তাকে সঠিক পথ দেখিয়ে একটা রাস্তা বের করে দিলে সে কিন্তু জীবনের পথে কিন্তু এগিয়ে যাবে। তার কিন্তু অপরাধ মানসিকতা যদি না থাকে, সেখান থেকে সে কিন্তু শুভ বুদ্ধির সঞ্চার হবে, সে কিন্তু জীবনের পথে এগিয়ে যাবে। আমি সম্প্রতি শুনছিলাম একজন বিশিষ্ট আইনজীবী বলছিলেন যে চরম অপরাধ, খুন ধর্ষণের মতন অপরাধ করার পর, এই যে আরজিকর কাণ্ড যেটা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তো তিনি বললেন যে আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়াটাকে সমর্থন করি। তা অনেকেই আমরা বলি যে কেন, একে ফাঁসি দিয়ে দাও, একে মেরে ফেল দাও। তিনি বললেন যে দুটো জিনিস, একটা হচ্ছে যে সে বাকি জীবনটা জেলখানায় থাকবে, তার মধ্যে যে অপরাধ বোধটা তৈরি হয়েছে তার থেকে তার মানসিক পরিবর্তন হবে, অথবা সে নিজের সঙ্গে নিজে কুড়ে কুড়ে খাবে। মানে দুটোই খারাপ, দুটোই খারাপ দিক। কারণ আমার যদি সংশোধন হয়, এখন তো আর জেলখানা বলেন, এখন সংশোধনাগার বলে। তো আমার কথাটা হচ্ছে যে এ তো ধরা পড়লো না, অপরাধ মেনে নিলাম, এমন অনেক অপরাধ রয়েছে যেটা হয়তো এরকম ধরনের গড়িত অপরাধ না। আমি আমার আন্ডারের কাজ করা লোকের সঙ্গে অপরাধ করছি, বা আমি আমার মালিককে ঠকাচ্ছি, বা আমি আমার ছাত্রদের ঠকাচ্ছি, বা আমি ছাত্র হিসেবে শিক্ষককে মিথ্যা কথা বলছি, বা আমি যে অফিসে চাকরি করছি সেখান থেকে পয়সা নিচ্ছি, ঘুষ খাচ্ছি, তোলাবাজি করছি, এই যে নানান রকম অপরাধ, তো বলার কিছু নেই। তার হঠাৎ মনে হতে পারে, বা তার বাড়ির কারুর মনে হতে পারে, বা যদি মনেও না হয়, আমি এখান থেকে মনে করিয়ে দিচ্ছি, নিজেদেরকে পরিবর্তন করো, পরিবর্তন করে বাকি জীবনটা আনন্দে থাকো, এবং নিজের কাছে নিজে স্বচ্ছ থাকো, আয়নার সামনে দাঁড়িয়ে যাতে আঙুল দিয়ে বলতে পারো এই লোকটা ভদ্রলোক, হ্যাঁ সৎ মানুষ। সেই জায়গাটা কি আপনি তৈরি করতে পারবেন? হ্যাঁ, এটা একটা খুব কঠিন কাজ, কিন্তু এই কাজের আমি একটা কথাই বলবো, কেউ মানে মানুষ যখন মানে তার মধ্যে যদি সেই জিনিসটা থাকে, অপরাধ বোধটা যদি জন্ম নেয় যে আমি যা করেছি ভুল করেছি, আমার এখন ক্ষমা, স্যালেন্ডার, পুরোপুরি স্যালেন্ডার। এই যে রত্নাকর দস্যুও কিন্তু বাল্মীকি হয়েছিল, ভালো উদাহরণ। হ্যাঁ, রত্নাকর দস্যুও কিন্তু একসময় তার সেই দস্যুবৃত্তি পরিত্যাগ করে সে কিন্তু রাম নাম জপ করতে করতে, হ্যাঁ, সে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে বাল্মীকি মুনিতে পরিবর্তন হলেন। এই ঘটনাটা কিন্তু সমাজের ক্ষেত্রেও ঘটে, অনেক অসাধু ব্যক্তি কিন্তু পরবর্তীকালে সৎ হয়ে গেছেন, কিন্তু তার মধ্যে সেই যোগটা থাকা প্রয়োজন। হ্যাঁ, কেউ সারা জীবন অন্যায় করে গেলেন, কখনো নিজের ভুল স্বীকার করলেন না, কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজেদের সংশোধন করে নিতে চান, এবং সঠিক মানুষের কাছে আসলে সঠিক তার সাথে তার বিষয়টা কেন, সে কেন এই কাজ করছেন, সে কেন একটা খুন করছেন, কে কেন এই কাজ করেছেন, তার কি মানসিকতার থেকে দাঁড়িয়ে সেই কাজটা করেছেন সেটা জানতে হবে। তার সাথে সাথে সহানুভূতিশীল হতে হবে, শুধু সহানুভূতিশীল নয়, তাকে বোঝাতে হবে তার এই পথটা ভালো নয়, তার অন্যায়ের পথ, এবং সেই পথের থেকে তাকে কি করে বেরিয়ে আসলে সে জীবনের পথে এগিয়ে চলবে, তার কথাই কিন্তু একজন সঠিক পরামর্শদাতা, সঠিক জ্যোতিষী, সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু যাই বলুন না কেন করে দিতে পারে, বলে দিতে পারে। আর যে লোকটা সারা জীবন ভালো মানুষ হওয়া সত্ত্বেও ঠকছেন, তাদের ক্ষেত্রে আমি অবশ্য এই রকম ধরনের একটা প্রশ্ন রেখে আজকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব স্পষ্ট বক্তা। সেই দার্জিলিংয়ে যাওয়ার পথ বলুন বা জলপাইগুড়ি বলুন, আপনার মুক্ত হাওয়াটা আজকে আমরা পেয়ে কিন্তু খুব তৃপ্ত। জয় মাতা। নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী,
প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।